আমরা একটা জিনিস অবাক হয়ে দেখি যে এই জুলাইতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কেউ পলায়ন করছিলেন না, সকলে এখানে এসেছিলেন জীবন দেওয়ার তাগিদে। যে তারা চেয়েছিলেন যে জীবন গেলে যাবে, কিন্তু হাসিনার যে দুঃশাসন, হাসিনার যে জুলুম, সেখান থেকে আমরা মুক্তি লাভ করব। সে ঘটনা আবু সাইদকে দিয়ে শুরু হয়। আবু সাইদ 16 তারিখ যেদিন মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন, সেই দিন তার বোনের কথাগুলো আপনারা শুনে দেখবেন। কত আকুতি নিয়ে আবু সাইদের বোন তখন বলেছিল, আমার ভাইও মাল্লু কেন। রংপুরের ভাষায় আবু সাইদের বোন যখন আমার ভাইও মাল্লু কেন এই কথাটা বলেছিল, তখন এটা তো আমার নিজেরও ভাষা, রংপুরের মানুষ, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারিনি। আন্দোলনের একটা কৌশলের অংশ হিসেবে আন্দোলনের সামনে না আসার একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন দেখলাম যে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আর এখানে কৌশল করেও জীবন বাঁচানো যাচ্ছে না, ঠিক সেই সময়টাতে আর এই কৌশলের আশ্রয় না নিয়ে এই আন্দোলনে সরাসরি সক্রিয় থাকার নিয়তে রাজপথে এসে সামিল হলাম। আবু সাইদের গায়েবানা জানাজা ছিল, সেখান থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, রমনা থানায় রাখা হলো। তারপরে শাহবাগ থানায়, সেখানে রিমান্ডে। সে শাহবাগ থানায় আমরা যখন রিমান্ডে, তারেক ভাই এখানে আসছেন কিনা আমি জানি না, উনি পিজি হসপিটালে চাকরি করতেন, ওনাকে ওখানে পিটায় পিটায় নিয়ে আসা হলো। এটা অসংখ্য মানুষ যাদেরকে পিটিয়ে পিটিয়ে থানাগুলোতে নিয়ে আসা হচ্ছিল, এবং এটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী তারা এই কাজটা করছিল। মানে পুলিশও যে গ্রেফতার করে নিয়ে আসবে বিষয়টা এরকমও ছিল না। একেবারে সাধারণ মানুষদেরকে, পথচারীদেরকে, আন্দোলনকারীদেরকে, যাকে পাচ্ছে রাস্তায় তাকেই তারা পিটাচ্ছে, পিটায় তারা নিয়ে এসে থানায় সোপর্দ করতেছে। আমাদের এখানে অনেকেই আছেন বন্দীরা, যারা তাদের পরিবারের সাথে ন্যূনতম যোগাযোগটুকুও করতে পারেন নাই। আমি এর আগেও দুইবার জেলখানায় গিয়েছিলাম। সে সময়টাতে অন্তত আমরা যারা বন্দী ছিলাম তাদের সাথে জেল গেটে এসে আত্মীয় স্বজনের সাথে কথা বলার একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এবারের বন্দী দশা এতটা কঠিন ছিল যে 24-এ আমরা যারা জুলাইতে আটক হলাম, আমাদেরকে রুমের বাইরে বেরোতে দেওয়া হতো না। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ তো দূরের কথা, এখানে অনেক বন্দীরাই আপনারা আছেন যারা হয়তো সেই সময়টাতে আইনজীবী ধরতে পারেন না, জামিনের কথা চিন্তাও আমরা করতে পারিনি। আমরা যদি ওই সময়টাতে হাসিনার পতন ঘটাতে না পারতাম, তাহলে হয়তো এই যে আজকে 2 বছর পরে আমরা মুক্ত বাতাসে ঘুরে বেরোচ্ছি, এটা হয়তো আমাদের ভোগে আর যুক্ত না। আমাদেরকে একটা বন্দিত্বের জীবন দীর্ঘমেয়াদী ভাবে আমাদের অতিবাহিত করতে হতো। সেই বন্দি দশা যারা কাটিয়েছেন তাদের অনেককে আমি এটা দেখেছি যে তারা আহত হয়ে এসেছেন, গায়ে হয়তো সোনা বুলেটের দাগ, হাত ভাঙা, শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ, আঁচড় লেগে আছে। সে মানুষগুলো সেখানে গিয়ে ট্রিটমেন্টও পায় না, কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো এই মানুষগুলো আবার আহত জুলাই যোদ্ধা হিসেবেও তাদেরকে ক্যাটাগরি করা হয়নি। এই মানুষগুলো বঞ্চিত হয়ে গেছে। আমি এই কথাটা সংসদে বলেছিলাম যে আমাদের যারা জুলাইতে রাজবন্দী আছে তাদেরকে ন্যূনতম একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা প্রয়োজন। এই সংখ্যাটা হাজার হাজার। আমরা যদি আমাদের জুলাইয়ের রাজবন্দী যারা আছে তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে পারি, এটা জুলাইকে আরো ব্যাপ্ত করবে, জুলাইয়ের ঘটনাগুলোকে আরো জাতির সামনে এটাকে চিরস্মরণীয় করে তুলবে। আমরা যদি জুলাইয়ের বন্দীরা যারা আছে তাদের গল্পগুলো শুনি, এক একজনের গল্প এক এক রকম ভাবে দুঃখে ভারাক্রান্ত। আপনাদের মনে আছে হয়তো অনেকের, খুব ছোট ছোট বয়সে 14 বছর, 12 বছর এই বয়সের শিশুদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়ে কেরানীগঞ্জে রাখা হয়েছে, অথচ সে জেলখানাটা কিন্তু প্রাপ্তবয়স্কদের, অর্থাৎ অন্তত 18 বছর বয়স যাদের, কিন্তু সেখানে এই শিশুদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে এবং তাদের পিসি কার্ডের মধ্যে তাদের বয়স বানিয়ে দেওয়া হয়েছে তারা 18 বছর। এবং এই ছোট ছোট শিশুরা তারা কি বুঝে আন্দোলনে এসেছিল? তারা দেখেছিল যে শিশুদের কোমলতা থেকেই তারা উপলব্ধি করেছিল যে বাংলাদেশের মানুষদেরকে যে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা তারা মানতে পারেনি। এই কারণেই তারা কিন্তু রাজপথে এসেছিল এবং এই ছোট বাচ্চা তাদেরকে নিয়ে গিয়ে গ্রেফতার করে রাখা হয়েছিল। আমার তাদের জন্য এখনো পর্যন্ত
আমার কষ্ট হয় যে এত ছোট ছোট শিশুরা, আমরা না হয় বয়সে একটু বড় হয়েছি, কিন্তু এই ছোট ছোট শিশুরা তাদেরকে কত কষ্টে, বাবা মা জানেও না যে তারা জেলখানায়, কোনো যোগাযোগ নাই, কিন্তু তাদেরকে জেলখানায় থাকতে হলো। এমন অনেক বন্দী আছেন যারা হয়তো জেলখানায় যে কয়েকটা দিন ছিলেন, তাদের পোশাক একটা পোশাকই ছিল, যে পোশাক পরে গ্রেফতার হয়েছেন সেই প্যান্ট, সেই পাঞ্জাবি বা সেই শার্ট, এর বাইরে তাদের কাছে আর কোনো পোশাক ছিল না। আমি নিজে দেখেছি যে অনেকে ওই পোশাকটা ভিজিয়ে গোসল করতেন, সেই গোসল শেষে ভেজা কাপড়টাই লজ্জা নিবারণের জন্য সেটাকেই ব্যবহার করতেন, শরীর ঢেকে রাখার জন্য ভেজা কাপড়ে পরে থাকতেন, কারণ তার কাছে আলাদা করে কোনো কাপড় ছিল না। এত একটা কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। সেই গল্পগুলো কিন্তু আমরা বড় দাগে সামনে আসতে দেখি নাই। তো আমরা গত বছর একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম, যার মধ্য দিয়ে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এটা মনে করি যে এই উদ্যোগ আরো সম্মিলিতভাবে হওয়া প্রয়োজন, এবং এই উদ্যোগ আরো জোরালো হওয়া প্রয়োজন, এবং সরকারের তরফ থেকে আমাদের যারা জুলাইয়ের বন্দীরা আছেন তাদেরকে যথোপযুক্ত একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা প্রয়োজন। এখন আমরা যারা বন্দী হয়েছিলাম, আমাদের জন্য সব থেকে খুশির মুহূর্তটা মনে হয় 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদটা আমাদের কাছে পৌঁছালো। আমরা কিন্তু সে সময়টাতে এক ধরনের আতঙ্কের মধ্যেও আছি, কি হয়েছে আমরা তো ভালো বুঝতে পারছি না। সে সময়টাতে যখন জেলখানার প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা সেলে এবং ওয়ার্ডে যখন স্লোগান উঠলো হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই, তখন এর মতো খুশি আর অন্য কোনো সময় আমরা হইনি। ওই সময়টাতে আমি দেখেছি যে আমাদের বন্দীরা তারা থালা বাটি সেগুলোকে তারা জেলখানার যে জ্বালানা এবং দরজার গ্রিল গুলো আছে সেগুলোর সঙ্গে বাজিয়ে বাজিয়ে বাদ্যযন্ত্রের মতো করে শব্দের ঝুমকার তুলে তারা কিন্তু তখন স্লোগান দিয়েছিলেন হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই। আজকে 2 বছর হলো সেই ঘটনা। আজকের দিনে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে এই ফ্যাসিস্ট, এই শেখ হাসিনা খুনি, সে ভারতে আছে, ভারতের আশ্রয় প্রশ্রয় আছে, এবং ভারত সরকার গতকাল তাকে যদিও অডিও কিন্তু একটা প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করার একটা সুযোগ তাকে দিয়েছে। আমরা এটা মনে করি যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অধিকন্তু এই শেখ হাসিনাকে ওখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া, তাকে প্রেস কনফারেন্সে অডিও কলের মাধ্যমে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া, এই সবকিছুই বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারত সরকারের একটা দুর্বিসন্ধিমূলক অ্যাকশন বলে আমরা এটা মনে করি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী মুজিববাদীরা যারা আছে তাদের রাজনীতির ইতি বাংলাদেশে ইতিমধ্যে হয়ে গেছে। এই বাংলাদেশে তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো পক্ষই তারা আর গ্রহণ করবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল যে বিবৃতিটি দিয়েছে তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের পক্ষে তারা অবস্থান নিয়েছে, এবং সেই বিবৃতিকে আমরা সমর্থন করি, এবং আমরা মনে করি এই বাংলাদেশের পক্ষে এদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদীরা যারা আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং সামনের বাংলাদেশ গঠন করা পর্যন্ত আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটা আমরা চালিয়ে যাব। আমরা শুধুমাত্র এতটুকু আশাবাদ রাখতে চাই যে বাংলাদেশ আমাদের সকলের, এবং সেই বাংলাদেশটাকে আমাদের যদি গড়তে হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আছি আমাদেরকে এক থাকতে হবে। এটা ঠিক যে ফ্যাসিবাদ বিরোধীরা যারা আছি, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, নানা জায়গায় নানা বিষয়ে সরকার পরিচালনার বিষয় নিয়ে মতভিন্নতা হতে পারে, কিন্তু জুলাইয়ের যখন প্রশ্ন আসবে, যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন আমরা কোনো দলমত বুঝি না, আমরা তখন সকলে এক এবং আমরা বাংলাদেশের পক্ষে। এবং আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেগুলো যদি কখনো কোনো কারণে তাদের মধ্যে যদি নির্ভরতা চলে আসে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মাঝে আওয়ামী লীগের ব্যাপারে কোন নির্ভরতা কখনোই আসবে না। মানে সাধারণ মানুষের এই যে সাধারণ বন্ধুরা এখানে আছেন, আপনারা তো সবাই দল করা মানুষ না, রাজনৈতিক দল তো সবাই করে না, এবং বেশিরভাগই রাজনৈতিক দল করে না, কিন্তু এই মানুষগুলোকে বন্দী হতে হয়েছিল সাধারণ মানুষ। সেই মানুষেরা সবাই একত্রিত আছে। সেই মানুষেরা আমরা কখনো এই বাংলাদেশকে আর ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে দেবো না।